This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা সকলে জানেন এই যে সিএএ এই আইনের মাধ্যমে বাংলাদেশি যারা রয়েছেন, সব বাংলাদেশি নয়, কিছু কিছু বাংলাদেশি যারা কিন্তু আবেদন করে ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছে, আবার অনেকেই কিন্তু আবেদন করে ঝুলে রয়েছে, কোনো রকম কিন্তু নাগরিকত্ব পায়নি বা তারা হিয়ারিংয়ের ডেট বা ভেরিফিকেশনের জন্য ডেটও কিন্তু পায়নি। তো আমি আপনাদের বলে দিই, আপনাদের জন্য আমি অনেক ভিডিও বানিয়েছি সিএ নিয়ে, আজও বানাচ্ছি, কালকেও বানাবো, কেননা এই যে সিএ আইন, এই আইনটার মাধ্যমে আপনারা যারা উদ্বাস্তুরা রয়েছেন, যারা শরণার্থী হয়েছেন, তারা কিন্তু নাগরিকত্ব পাওয়ার যোগ্য যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নাগরিকত্ব পাবেন। এবার অনেকেই রয়েছে যারা কিন্তু ভুল এন্ট্রি বা ভুলভাবে আবেদন করে দিয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? বা আপনাদের অনেক দিন হয়ে গেল ভেরিফিকেশনে ডাক পাচ্ছেন না, অনেকেই এখন নতুন করে জেগে উঠেছেন, দাদা এখন আমি জানতে পেরেছি কিভাবে আবেদন করব, কোথা থেকে কি ডকুমেন্ট জোগাড় করব। আপনাদের আজকে এই ভিডিওতে A to Z সমস্ত কিছু জানাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন এবং যারা পুরনো সকলের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। অনলাইনে বাড়িতে বসে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কিভাবে আপনারা নিজেরাই আবেদন করতে পারেন, সেটাই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অনেকেই বলেন যে দাদা আমরা সাইবার ক্যাফে গেলে তারা বলছে আমরা জানি না বা করতে পারবো না, বা অনেক কিছু তাদের জানা নেই। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের যে ক্রিটিক্যাল বিষয়গুলো রয়েছে, যেমন কোন কোশ্চেনের উত্তর আপনাকে কোনটা দিতে হবে, A to Z কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো সবার প্রথমেই আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, এখানে ক্লিক করে ওই লিঙ্কের উপরে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। যখনই আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন, দেখুন এখানে কি বলছে, ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019। তো এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। অনেকের মনে অনেক রকম কোশ্চিন থাকে, তো আপনারা চাইলে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সিএ এর যে এফিকিউ রয়েছে, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিন রয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পারেন। তাহলে কিন্তু আপনাদের মনের যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে। পরবর্তীতে আমি এগুলো আপনাদের বাংলায় কনভার্ট করে সুন্দর করে কিন্তু বলে দেবো। যেমন এখানে রয়েছে সেকশন 5, সেকশন 6, 4, 8, 6B, এগুলো কিন্তু সমস্ত কিছু আমরা দেবো। দেখুন এখানে নিউ করে লাপাচ্ছে যে সেকশন 6Bটা কিন্তু নতুন রয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এই জায়গাটাতে ক্লিক করব। যখনই ক্লিক করলাম তখনই দেখুন এখানে কি বলছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার। তো আপনাদের বলেছিলাম যে একটা ইমেল আইডি আর একটা মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ যেগুলো রয়েছে সেগুলো লাগবে। তো এখানে আমি একটা ধরুন মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ক্ষেত্রে আমি দেখানোর জন্য এই ইউটিউব চ্যানেলের যে মোবাইল নাম্বার সেটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছি, এই ক্যাপচা কোডটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু এই নাম্বারটা অলরেডি কিন্তু রেজিস্টার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ওটিপির মাধ্যমে লগ ইন হয়ে যাবে। তো আপনারা যখন প্রথম আসবেন আপনাদের তো আর লগ ইন থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমবার একটু আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এবার আমরা কী করবো, এই দেখুন কন্টিনিউর উপরে ক্লিক করব। যখনই কন্টিনিউর উপরে ক্লিক করেছি, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে ওটিপি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, বলা রয়েছে যে ওটিপি কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে। এবার মোবাইল নাম্বারে যে শুধু পাঠিয়েছে এমনটা নয়, দেখুন মোবাইল নাম্বারের সাথে সাথে ইমেল আইডিতেও কিন্তু দিয়েছে। তো এবার এই যে ওটিপিটা আমি পেয়েছি মোবাইলে, সেই ওটিপিটা কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে দেবো। তো আপনাদের ক্ষেত্রে যখন যেই ওটিপিটা আসবে আপনারা কিন্তু দেখে দেখে বসিয়ে দেবেন। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আবারও ক্যাপচা কোড দেখা যাচ্ছে, এই ক্যাপচা কোডটা আমরা এখানে লিখে দেবো। তো আপনাদের সময় যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাবেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কি করবেন, আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করবেন। যখনই ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপরে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেল এই অ্যাকাউন্ট। তো আপনারা এভাবে রেজিস্টার করে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি শো করছে, এখানে যে ব্যক্তির নামে এটা আমি অ্যাকাউন্টটা বানিয়েছি সেই ব্যক্তিটার নাম শো করছে, আর এখানে মোবাইল নাম্বারটা শো করছে। এবার দেখুন লিস্ট অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড অর ইনিশিয়েটেড, অর্থাৎ এই ব্যক্তি কতগুলো অ্যাপ্লিকেশন করেছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন কোনো অ্যাপ্লিকেশনের লিস্ট নেই, অর্থাৎ এই ব্যক্তি কোনো আবেদন করেনি। তো এখানে বলছে ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই কোশ্চিন করা শুরু হয়েছে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন, অর্থাৎ এই কোশ্চিনটার উত্তর যদি আপনার হ্যাঁ হয় তাহলে আপনাকে বাকি কোশ্চেনগুলো করা হবে। যদি এই কোশ্চেনের উত্তর আপনার না হয় তাহলে আপনাকে এখান থেকে বের করে দেবে, আপনি আর এই যে সি এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করার সুযোগ সেটা আপনি পাবেন না। প্রথমেই বলেছে, দেখুন এখানে হিন্দিতে বলা হয়েছে, যারা হিন্দি পারেন তারা হিন্দি পড়ে নেবেন। আমি হিন্দিতে এরকম পারি না, সেজন্য আমি ইংলিশটাই পড়বো। আপনারা দেখতে পাচ্ছেন ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর 31/12/2014, অর্থাৎ এখানে বলছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ভারতে প্রবেশ করেছেন কিনা, যেটা আমরা নিয়মে দেখেছি সিএ যে
যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ঢুকেছে তারাই বর্তমানে কিন্তু আবেদন করতে পারছে। এবার যারা 2014 সালের পরে ঢুকেছেন তারা কিন্তু বর্তমানে আবেদন করতে পারবেন না, এটাই কিন্তু আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন। কারণ অনেকেই নোটিফিকেশন দেখেছে যে দাদা 2024 সাল অবধি তো ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আবেদন করতে এখনও দেওয়া হচ্ছে না। যখন 2024 সাল অবধি আবেদন করতে দেওয়া হবে তখন সেটা নিয়েও আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আপাতত 31/12/2014 অবধি যারা এন্টার করেছে ইন্ডিয়াতে তারাই কিন্তু আবেদন করতে পারছে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটার উত্তর আমরা ইয়েস দেবো। আমরা ইয়েস করলাম। ইয়েস করার ফলে দেখুন এখানে কিন্তু আরও কোশ্চেন খুলে গেল, দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন সেটা খুলে গেল। এবার দেখুন আমি যদি আপনাদের নো করে দেখাই তাহলে দেখুন কি হচ্ছে। দেখুন আমি নো করলাম যে আমি 2014 সালের মধ্যে ভারতে প্রবেশ করিনি। দেখুন যখনই নো করলাম তখনই কিন্তু বলে দিচ্ছে যে আমি যে রেসপন্ড করেছি সেই রেসপন্সের অনুযায়ী ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সেকশন 6B অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এটাকে ইয়েসে কিন্তু করতে হবে। তো আমি ইয়েস করলাম। এবার আপনারা যদি 14 সালে না ঢুকে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন না, তাহলে পরবর্তীতে গিয়ে আপনি ফেসে যাবেন। আচ্ছা, তারপরে কি বলছে, হুইচ কান্ট্রি ন্যাশনালস ইউ আর, অর্থাৎ আপনি কোন দেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন নাকি আফগানিস্তান থেকে এসেছেন নাকি বাংলাদেশ থেকে। তো যেখান থেকে এসেছেন সেখানে টিক মার্ক করতে হবে। এবার এই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ছাড়া যদি আপনি অন্য কোনো দেশ থেকে এসে থাকেন তাহলে আদার্সে সিলেক্ট করবেন। আর যখনই মনে করুন আদার্সে সিলেক্ট করবেন তখনই আপনি এখানে আবেদন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সিএ আইনে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই জায়গা থেকে যারা কিন্তু এসেছে তারাই এখানে আবেদন করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধরুন আমি এখানে সিলেক্ট করলাম আদার্স কান্ট্রি, তাহলে দেখুন এখানে বলে দিচ্ছে ইউ আর নট এলিজিবল, পরিষ্কার করে কিন্তু বলে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশ থেকে এসেছে বা পূর্ব পাকিস্তান যেটা আগে নাম ছিল, যাই হোক আমি ধরে নিলাম পাকিস্তান, বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষ এসেছে, আফগানিস্তান থেকে খুবই কম, তাই না? তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশটা এখানে সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে আপনি কোন ধর্ম থেকে বিলং করেন। এখানে কিন্তু চাওয়া হচ্ছে যে আপনার যে কমিউনিটি সেটা কি রয়েছে, বা আপনি যখন পাকিস্তানে বা আফগানিস্তানে বা ধরুন আপনি বাংলাদেশে ছিলেন তখন আপনি কোন কমিউনিটি থেকে বিলং করতেন, হিন্দু নাকি শিখ, জৈন নাকি বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টান বা আদার্স। আপনি যদি আদার্সে ক্লিক করেন আবারও আপনি কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন, কারণ এখানে পরিষ্কার করে সিএ আইনে বলেছে যে শুধুমাত্র এই সম্প্রদায়গুলো থেকে আপনাকে বিলং করতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। কি কি দেখতে পাচ্ছেন, 1 নম্বরে রয়েছে হিন্দু, 2 নম্বরে রয়েছে শিখ, 3 নম্বরে রয়েছে জৈন, 4 নম্বরে রয়েছে বুদ্ধিস্ট, 5 নম্বরে রয়েছে পার্সি এবং 6 নম্বরে রয়েছে খ্রিস্টান। তাহলে আমি ধরে নিলাম এখানে হিন্দু, সেক্ষেত্রে হিন্দু সিলেক্ট করলাম। ধরুন আপনি শিখ, তাহলে শিখের উপরে করবেন, আপনি জেন তাহলে জেনের উপরে করবেন, আপনি বুদ্ধিস্ট, পার্সি যেটা আপনার হবে সেটার উপরে আপনি সিলেক্ট রাখবেন। তো এক্ষেত্রে আমি হিন্দুটার উপরে ক্লিক রাখলাম। আচ্ছা, তারপরে বলছে যে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ইন্ডিয়ান ভিসা অর এলটিভি, অর্থাৎ এখানে জিজ্ঞেস করছে আপনার কাছে কি ভ্যালিড পাসপোর্ট রয়েছে এবং ভিসা রয়েছে, মানে ভিসা পাসপোর্ট রয়েছে কিনা। যদি আপনার কাছে থাকে তাহলে ইয়েস বলবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এলটিভি আপনারা হয়তো জানেন যে লং টার্ম ভিসা, যদি আপনার কাছে থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে নো করবেন। তো ম্যাক্সিমাম মানুষের কাছে থাকবে না, তো সেক্ষেত্রে এটাকে আমরা নো করলাম, ধরুন নো করে দিলাম। নো করার পরে এখানে আরও একটা কোশ্চেন খুলে গেছে, সেটা হচ্ছে আর ইউ এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি 7 ইয়ার্স ধরে ইন্ডিয়াতে আছেন কিনা। অবশ্যই একটা ইয়েস করতে হবে, আপনি ইয়েস করলেন। তারপরে দেখুন কি বলছে, এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে আপনাকে কি বলছে যে ইউ মে অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার ফলোয়িং প্রভিশনস। এখানে কি বলছে, কোন প্রভিশনের আন্ডারে আপনি করতে পারবেন, এই প্রভিশনের আন্ডারে, যেখানে পরিষ্কার বলছে 5A। আমরা যদি দেখি এখানে দেখুন বলা রয়েছে সেকশন 5-এর আন্ডারে আপনি করতে পারছেন। এবার এখানে যদি আমরা নো সিলেক্ট করি, তাহলে কিন্তু আবার আলাদা চলে যাবে। তো আপনারা নো সিলেক্ট করে এগিয়ে যাবেন, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটাই করবেন। তারপর বলছে আর ইউ এ পার্সন ম্যারিড টু এ সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স। ধরুন আপনি কোনো ভারতীয় মহিলাকে বিয়ে করে বা ভারতীয় পুরুষকে বিয়ে করে এখানে কিন্তু 7 বছর ধরে বসবাস করছেন, সেটা কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েসের উপরে ক্লিক করবেন, তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোন অ্যাক্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে বলছে দেখুন পরিষ্কার করে যে আন্ডার সেকশন বি এর আন্ডারে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন, এখানে কিন্তু বলছে। আচ্ছা, এবার আমি যদি এখানে নো সিলেক্ট করি, ধরুন এখানে আমরা নো সিলেক্ট করলাম, সেক্ষেত্রে দেখুন আরও একটা কোশ্চেন খুলে গেল। তারপর আর ইউ মাইনর চাইল্ড আন্ডার 18 ইয়ার্স অফ সিটিজেন্স অফ ইন্ডিয়া। এখানে বলেছে যদি আপনি মাইনর হয়ে থাকেন, 18 বছর হয়নি, সেক্ষেত্রে আপনারা যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে কি আসছে, তাহলে আপনি কিন্তু সেকশন 5A ডি অফ দ্য অ্যাক্টের অনুযায়ী আপনি আবেদন করতে পারছেন। তো এক্ষেত্রে আমি মাইনর নয়, ধরুন এটা আমি নো করলাম, সেক্ষেত্রে আরও কোশ্চেন খুলে যাবে।
এবার এখানে কিন্তু এমন নয় যে আমার ক্ষেত্রে নো হচ্ছে, আপনার ক্ষেত্রেও নো হবে। আপনার ক্ষেত্রে এমন হতে পারে আপনি 18 বছর নিচে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ইয়েস করবেন। সেক্ষেত্রে আপনার ওই আন্ডারেই আবেদন করতে হবে। প্রত্যেকটা আবেদন কিন্তু আলাদা আলাদা হবে। আপনারা সকলে জানেন, আপনি যে এই যে কোশ্চেনের উত্তরগুলো দিচ্ছেন, এই কোশ্চেনের উত্তরের উপরে ভিত্তি করে কিন্তু আপনার যে ফর্ম সেটা খুলবে। তো ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু সেকশন বি খুলবে। আচ্ছা, আমি তারপরে এখানে দেখছি কি বলছে, যে আর ইউ পার্সন ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হোজ প্যারেন্ট আর রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাই রেজিস্ট্রেশন অ্যাজ এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বাই ন্যাচারালাইজেশন। ধরুন একটা সময়সীমা দিয়েছে, ধরুন আগে 12 বছর ধরে যদি আপনি ভারতে থাকতেন, তাহলে আপনি মনে করুন যে ন্যাচারালাইজেশনের মাধ্যমে আবেদন করতে পারছেন। সেটা হয়তো কমিয়ে 7 বছর, তারপর 5 বছর করা হয়েছে। সেটা যদি ইয়েস নো হয়ে থাকে, সেটার উপরেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ধরুন আমি এখানে ইয়েস করলাম, ইয়েস করার পরে আপনি কোনটাতে আবেদন করতে পারবেন সেটা বলে দিচ্ছে, সেকশন আন্ডার 5A অর সেকশন 6(1) এটা কিন্তু মাধ্যমে আপনি ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এবার আমি যদি মনে করুন এটাকে নো করি, যে না, সেক্ষেত্রে কী হবে? ধরুন আমি নো করলাম, তারপরে দেখুন আরও একটা কোশ্চেন খুলে দিল। তো ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে আমি বলে দিই, এই যে 1 নাম্বার কোশ্চেনটা রয়েছে এটা ইয়েস হবে, আর ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু বাকিগুলো নো 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 নোই হবে, একদম 10 নাম্বার কলাম অবধি। দাঁড়া, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ইউ পার্সন এ ফুল এজ অফ ক্যাপাসিটি, এটাকে ধরুন আমরা নো করলাম, তাই না? নো করার পরে তারপরে দেখুন এখানে 10 নাম্বার কলাম খুলে গেল। এখানে বলছে আর ইউ পার্সন অফ ফুল এজ অন ক্যাপাসিটি ফ্রম আফগানিস্তান হু ইজ রেজিস্টার্ড অ্যাজ এ ওভারসিজ। এখানেও কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে। আপনারা যদি ভালো করে মানে কোশ্চেনগুলো উত্তর দেন এবং সেগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আপনার যেখানে পরবর্তী মানে কোশ্চেন সেগুলো কিন্তু আসে। ধরুন এটার ক্ষেত্রে আমি ধরুন ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে কিন্তু এখানে বলে দিচ্ছে যে এই যে অনলি আফগানি ন্যাশনাল ক্যান অ্যাপ্লাই 6B51G অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা এটাকে নো সিলেক্ট করি, তাহলে কিন্তু পরবর্তী কলাম খুলে যাচ্ছে। এবার এখানে আরও কিন্তু বলেছে, আমি আপনাদের বলেছিলাম যে 10 নাম্বার 11 নম্বর কলামে কিন্তু আপনি ইয়েস বা নো করে আবেদনটা এগিয়ে যেতে পারবেন। যেমন এখানে বলছে আর ইউ এ পার্সন ফুল এজ অফ ক্যাপাসিটি রেসাইডিং ইন ইন্ডিয়া কন্টিনিউয়াসলি ফর 12 মান্থ। আপনি লাস্ট মানে ধরুন 12 মাস ধরে মানে ইন্ডিয়াতে বসবাস করছেন কিনা, এগুলো তো স্বাভাবিক, সবার ক্ষেত্রে ইয়েস ইয়েস হবে বা নো নো হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা, অনেকেই আছে বাংলাদেশ থেকেই সিএতে আবেদন করতে চায়, তো সেক্ষেত্রে এটা কিন্তু ইলিগাল যে আপনি ভারতে বসবাস করছেন না, কিন্তু এখানকার আবেদনের জন্য, নাগরিকত্বের জন্য আবেদন করছেন, তাই না? তো সেক্ষেত্রে ধরুন এটা তো আমরা নো করলাম। নো করার পরে দেখুন এখানে খুলে গেছে ইউ আর নট এলিজিবল ফর অ্যাপ্লাই সিটিজেনশিপ আন্ডার 6B। কারণ আপনি লাস্ট 12 মাস ধরে যদি না থাকেন ইন্ডিয়াতে, তাহলে আপনি কোনোভাবেই কিন্তু মানে আবেদন করার যোগ্য নয়। তাহলে এটাকে আমাকে ইয়েস করতে হবে। তো এখানে আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারালাইজেশন অ্যাজ এ সিটিজেন্স অফ আন্ডার সেকশন 6B অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তাহলে এই অ্যান্সারগুলো দেওয়ার পরে আমার ক্ষেত্রে ফর্ম খুললো যে সেকশন 6B। এবার আপনাদের ক্ষেত্রে ধরুন এগুলো নো না হয়ে কিছু কিছু জায়গায় ইয়েস হতে পারে, তাহলে সেই অনুযায়ী আপনার সেকশন 6B না খুলে আপনার অন্য কিন্তু সেকশন খুলতে পারে, সেক্ষেত্রে সেটাতে আপনাদের ফিল আপ করতে হবে। এবার আই এগ্রিতে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করবো, বা অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করবো। যখনই অ্যাকশন অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু খুলে গেল যে অ্যাপ্লিকেন্ট ডিটেল প্রথমত আপনাদের দিতে হবে, তারপরে অ্যাড্রেস আপনাকে দিতে হবে, তারপরে ফ্যামিলি ডিটেলস আপনাকে দিতে হবে, এগুলো ম্যান্ডেটারি রয়েছে, দেখুন স্টার মার্ক রয়েছে, সেক্ষেত্রে ম্যান্ডেটারি। তারপরে ক্রিমিনাল প্রসিডিং যদি আপনার থেকে থাকে, এটা ম্যান্ডেটারি নয়, দেখুন স্টার নেই, সেক্ষেত্রে এটা না দিলেও হবে। তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এটা মাস্ট রয়েছে। তারপরে ডকুমেন্ট আপলোডিং, অর্থাৎ এই যে আমি আপনাদের বলে থাকি যে অ্যাফিডেভিট, হিন্দুত্বের সার্টিফিকেট, বাংলাদেশের ডকুমেন্ট, আধার কার্ড, বা মনে করুন আপনাদের কিছু যেগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে সিএতে, সমস্ত কিছু রেডি রাখবেন। তারপরে ওগুলো কিন্তু এখানে আপলোডও দিতে হবে। তারপরে অনলাইন পেমেন্ট, আপনারা জানেন ছোট্ট একটা পেমেন্টও করতে হয়, তো সেই পেমেন্টের বিনিময়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেল। অ্যাপ্লিকেন্ট ডিটেলটা কি? যেমন বেসিক ডিটেলসগুলো আপনাদের রয়েছে, যেমন নাম, বাবার নেম, যদি আপনার কোনো ডাক নাম থেকে থাকে সেক্ষেত্রে জেন্ডার, ডেট অফ বার্থ, তারপরে আপনার কান্ট্রি অফ বার্থ, এখান থেকে কিন্তু আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে আপনি আফগানিস্তানি নাকি পাকিস্তানি নাকি বাংলাদেশি, সেটা সিলেক্ট করে তারপরে সেখানকার বার্থ প্লেস কী রয়েছে, বার্থ স্টেট কী রয়েছে, আপনি কোন ডিস্ট্রিক্টে বার্থ করেছিলেন, ঢাকা ডিস্ট্রিক্ট নাকি অন্যান্য ডিস্ট্রিক্ট, সেগুলো কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন সেটা, বা আপনি পাকিস্তানের কোন ডিস্ট্রিক্টে করেছিলেন, এগুলো সমস্ত কিছু কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার যদি কোনো আইডেন্টিটি মার্ক থাকে সেটা দিতে হবে। ইমেল আইডি অটোমেটিক নিয়ে নেবে, মোবাইল নাম্বার যেগুলো দিয়ে আপনারা রেজিস্টার করেছেন। তারপরে মনে করুন অকুপেশন কী রয়েছে
দিয়েছে সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ন্যাশনালিটি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হবে, কারণ আপনি যে কোশ্চেনের উত্তরগুলো দিয়েছেন সেখানে প্রথমেই বলেছেন যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। তারপরে ন্যাশনালিটি বার্থ দিতে হবে, আপনার কী রয়েছে কমিউনিটি সেটা দিতে হবে। এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাদের পরপর সুন্দর করে দিতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে দেখি, এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ফাদার্স ডিটেলস, আপনার বাবার যে এই যে যাবতীয় তথ্য সেগুলো কিন্তু এখানে দিতে হবে। তারপরে মাদার্স ডিটেল অর্থাৎ মায়ের ডিটেলসগুলো এখানে দিয়ে দিতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত নাকি বিবাহিত না সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে বলছে ইজ অ্যাপ্লিকেন্ট ইন সার্ভিস, আপনি যদি কোনো সার্ভিস করে থাকেন সেগুলো আপনারা দেবেন। তারপরে নিচে বলছে যদি আপনারা সার্ভিস না করেন সেক্ষেত্রে নো করে চলে যাবেন। তারপরে কবে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করেছেন সেই জিনিসগুলো কিন্তু এখানে দিতে হবে। আর এখানে কিছু ভাইটাল কিন্তু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোর উত্তর আপনারা কিন্তু যার ক্ষেত্রে যেটা হবে সেটাই কিন্তু এখানে দিয়ে থাকবেন। এবার অনেকেই আছে যে এই ইংলিশ ঠিকঠাক বুঝতে পারে না, তো আমি আপনাদের বলবো কোশ্চেনগুলোকে এইভাবে কপি করে নেবেন। এখানে কিন্তু ওই কোশ্চেনগুলোই করেছে যে লাস্ট 12 বছর ধরে আপনি 12 মাস ধরে আপনি ইন্ডিয়াতে আছেন কিনা, তারপরে আরও যে এই লাস্ট 12 মাস সেটা থাকতেই হয় ইন্ডিয়াতে, এগুলোই কিন্তু চাওয়া হয়েছে। তারপরে আপনি ন্যাচারালাইজেশন মানে যে সার্টিফিকেট সেটা আপনার দরকার কিনা এগুলোই জিজ্ঞেস করেছে। এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ঠিকঠাক করে দেখে তারপরে কিন্তু আপনারা ইসে করবেন, মানে ইয়েস বা নো কিন্তু করবেন। তারপরে এখানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি চান সেটাও কিন্তু এখানে বলেছে, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এটাও কিন্তু এখানে চাওয়া হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা নিচের দিকে চলে যাই, এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ পার্সন হুজ দ্য অ্যাফিডেভিট টেস্টিফাইং ওর দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ অ্যাটাচ দ্য হেয়ার উইথ। আচ্ছা, এখানে বলছে যে আপনি কোন মানে ধরুন এটা এক প্রকার সাক্ষীর মতো হয়ে গেল যে কে আপনার অ্যাফিডেভিটটা টেস্টিফাইং বা আপনার যে ক্যারেক্টার সেটা কিন্তু করেছে, সেটা কিন্তু এখানে দিতে হবে কোন ব্যক্তির দ্বারা, এটা দিয়ে দিলেন। তারপরে আপনাকে এটা মানে ধরুন আপনাকে যে চেনে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট কে দিতে পারবে, যে আপনাকে চেনে, তাই না? তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। ধরুন আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বার দিয়েছে বা আপনার প্রধান দিয়েছে, আপনার কাউন্সিলর দিয়েছে, তার কিন্তু এখানে নাম অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে ফটো অ্যান্ড সিগনেচার, যেটা আমি আপনাদের বলেছিলাম, আপনাদের একটা ফটোও দিতে হবে, সাথে কিন্তু আপনাদের সিগনেচারটাও দিতে হবে। আর এখানে পরিষ্কার করে বলেছে যে 50 কেবির মধ্যে কিন্তু এগুলো থাকতে হবে, নাহলে আপলোড হবে না। অবশ্যই 50 কেবির মধ্যে রেখে আপনারা কিন্তু দিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সেভ এন্ড কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে, এবং সেভ এন্ড কন্টিনিউর উপরে ক্লিক করে আপনারা কিন্তু প্রত্যেকটা এরকম জিনিস কিন্তু দিতে হবে, যেমন অ্যাড্রেস, তারপর ফ্যামিলি ডিটেলস, এগুলো সমস্ত কিছু দিয়ে লাস্ট পর্যন্ত কিন্তু প্রিভিউ আসবে, এবং প্রিভিউ করে যে আপনি যা কিছু লিখলেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো দিয়ে তারপরে সাবমিটের উপরে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে। আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বারও দিয়ে দেবে। এবার এই যে এই ফর্মটা, আমি কারো এরকম ডেটা নেই আমার কাছে যে আমি এখানে সাবমিট করতে পারি, তো সেক্ষেত্রে আমি এখানে সাবমিট করব না, আপনাদের প্রসেসটা কিন্তু দেখিয়ে দিলাম। এবার আমার কাছে যদি কারো এরকম ডেটা থাকতো তাহলে আমি অবশ্যই তার অ্যাপ্লিকেশনটা করে দিতাম এবং আপনাদের জন্য ভিডিওটাও কিন্তু বানিয়ে নিতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে প্রসেস, আপনারা ভয় পাওয়ার কিছু নেই, নিজেরাই এই ফর্ম ফিল আপগুলো করতে পারবেন। চাইলে আপনারা সিএ হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন, বা চাইলে আপনারা যে কোনো সিএ ক্যাম্প যেখানে হয় সেখানে গিয়ে হেল্প নিতে পারেন। অনেকেই আছে খুবই কাঁচা, একদমই পারে না, কিছু জানে না, সেক্ষেত্রে আপনারা নিজে অনলাইন করতে যাবেন না। যারা একটু এক্সপার্ট রয়েছে, যারা সাইবার ক্যাফের দোকান করে, তাদের কাছে হেল্প নিয়ে আপনারা কিন্তু এই আবেদনটা সাবমিট করতে পারবেন। আর যারা একটু বোঝেন তাদের ক্ষেত্রে তো দেখিয়ে দিলাম যে আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে করেই নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আপনার কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেটার রিপ্লাই আপনাকে কমেন্টে বা পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।